আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মোমিনিন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৩রা এপ্রিল ২০২৫ এই মুহূর্তে রাত ৯টা বাজে। আমাদের এখনকার বিষয় হচ্ছে মুসলমানদের জন্য ট্রাম্পের বিরল সারপ্রাইজ, উপহার না ফাঁদ? এই বিষয়ের উপর আপনাদের কোনো অভিমত বা প্রশ্ন থাকতে পারে। আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আপনাদের অভিপ্রায় আমরা জানতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হবার পর বিশ্ব ব্যবস্থায় নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। এর আগে ডেমোক্রেটরা যখন ক্ষমতায় ছিলেন, বলা হয় যে তখন তারা খানিকটা সহনশীল ছিলেন বিভিন্ন জটিল বিষয়গুলোর উপর। জটিল বিষয়গুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষেত্রে ডেমোক্রেটরা খানিকটা উদারপন্থী ফিলিস্তিনিদের প্রতি। কিন্তু আসলে কি তাই? এটা নিয়ে তো নানা ধরনের তর্ক-বিতর্ক রয়েছে। এখানে মূল বিষয়টি হচ্ছে রিপাবলিকানরা যেমন যা করে স্পষ্টভাবে বলে। এটা একটা তাদের মধ্যে ভালো দিক যে তারা ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান গ্রহণ করে। অন্যদিকে ডেমোক্রেটদের নীতির মধ্যে একটা ভারসাম্য তৈরির চেষ্টা করা হলেও ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তারা কিন্তু মোটা দাগে ইসরায়েলের পক্ষেই ছিল। সুতরাং জো বাইডেনই খুব ভালো ছিল। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন খুব খারাপ। এইরকম বিষয়ও আসলে আ সামনে আসছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পই হন আর জো বাইডেনই হন, প্রত্যেকেই কিন্তু আন্তরিকভাবে আ ফিলিস্তিনের পক্ষে কাজ করেননি। আবার প্রত্যেকেরই একটা এজেন্ডা ছিল ইসরায়েলের সঙ্গে। আমরা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রকাশ্যে ঘোষণা দিয়েই আ দেখতে পাচ্ছি যে তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ গাজায় যে নির্মম গণহত্যা চালিয়েছে, সেটা নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সমর্থন করেছে। এখন দেখুন, গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনটি হয়, সেখানে কিন্তু এবারই ১ম জো বাইডেনের বিপক্ষে গিয়ে মানে ডেমোক্রেটদের বিপক্ষে গিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকান মুসলমানরা নিরঙ্কুশভাবে কাজ করেছে। কিন্তু এর ফলাফলে মুসলমানরা আসলে কি পেয়েছে? মুসলমানরা কি অনেক কিছু পেয়েছে? আপনারা জানেন যে গত রমজানে মানে ২০২৪ সালের রমজানে মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা জো বাইডেনের সঙ্গে ইফতার করেননি। কিন্তু এবার রমজানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুসলমানরা ইফতার করেছেন। জাঁকজমকপূর্ণ ইফতার এবং নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প। তো সেই নৈশভোজে তিনি মুসলমানদের পক্ষে অনেকগুলো কথা বলেছেন। হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে স্মরণকালের মানে সব রেকর্ড ভেঙে দিয়েছে। মুসলমানের প্রত্যেকটা কমিউনিটির পক্ষ থেকে প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। তো ট্রাম্প ওই বৈঠকে বলেছিলেন যে, "রমজান মুবারক। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমার পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকবো।" এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ঈদের শুভেচ্ছা যেমন সারা বিশ্বকে জানিয়েছেন, ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদেরকেও তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে, "মুসলমানরা রিপাবলিকানদের পক্ষে আছে, সুতরাং আমরাও মুসলমানদের পক্ষে আছি।" তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী অধিবাসী বা নাগরিক মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তবে আপনারা জানেন যে অভিবাসীদের প্রতি বরাবরই কঠোরহস্ত ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, ট্রাম্প তার নির্বাচনী বিজয়ে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন রমজানের ওই অনুষ্ঠানে। বিশেষ করে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে তার বক্তব্যে উল্লেখ করেন। ট্রাম্প ওই সময় বলেছিলেন, "আমি হাজার, হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই যারা আমাদের ২০২৪ সালের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন জুগিয়েছে।" প্রিয় দর্শক, ট্রাম্প নির্বাচিত হবার পর মুসলিম সম্প্রদায়ের পক্ষে নানা ধরনের কথা বলেছেন। আমেরিকান মুসলিম সম্প্রদায়কে এগিয়ে নেবার ক্ষেত্রে তিনি কিছু কর্মপন্থাও উল্লেখ করেছেন। এর মধ্যে অর্থনৈতিক সহায়তা, শিক্ষানীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল। মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে বলেছেন যে তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণ চান, যা বাইডেন প্রশাসনের অধীনে স্থবির হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, অত্যন্ত পরিতাপের বিষয় এই ইব্রাহিম আকার্ড বা আব্রাহিম চুক্তি যাকে বলা হয়। এটি হচ্ছে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর একটা সম্পর্ক গড়ে দেয়ার চুক্তি।
এই চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প বলছেন যে মুসলমানদের যে দুর্দশা সেটা কেটে যাবে। তিনি ইসরায়েলের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক গড়ে দেবার জন্যে তার ১ম দফায় উদ্যোগী হয়েছিলেন। পরে জো বাইডেন প্রশাসন এসে এটাকে স্থগিত রাখে। এখন তিনি আবারও ইব্রাহিম অ্যাকর্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিস্তৃতি ঘটাতে চান। তিনি কিন্তু একবারও এই মুসলিম কমিউনিটিকে উদ্দেশ্য করে বক্তৃতায় ফিলিস্তিন বা গাজায় অসহায়, দুর্দশাগ্রস্ত, নিপীড়িত মুসলিম মানুষদের কথা বলেননি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প একটা সারপ্রাইজ দিয়েছেন। সেই সারপ্রাইজটি কি? প্রেসিডেন্ট ট্রাম্প অনুষ্ঠানে ঘোষণা করেছেন তিনি মুসলিম কমিউনিটিদের নিয়ে, মুসলিম কমিউনিটিতে থাকা অসংখ্য প্রতিনিধিদের নিয়ে সর্বশেষ যে সমাবেশ করেছিলেন সেই সমাবেশে ঘোষণা দিয়েছেন যে আমের গালিব আগামীতে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। মেয়র বিল বাজ্জি তিউনিসিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা জানেন যে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আসলে খ্রিস্টান ব্যক্তিবর্গকেই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আমরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা পেলাম যে কুয়েতে তিনি মুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করবেন। তার নাম হচ্ছে আমের গালিব। আর অন্যদিকে তিউনিসিয়ায়ও তিনি মুসলিম একজন প্রতিনিধিকে রাষ্ট্রদূত হিসেবে দেবেন। তিনি হচ্ছেন মেয়র বিল বাচি। এই যে ডোনাল্ড ট্রাম্পের সারপ্রাইজ, এই সারপ্রাইজ দেখিয়ে তিনি সারা বিশ্বে সামগ্রিকভাবে মুসলমানদের উপর যদি নিপীড়ন, নির্যাতন অব্যাহত রাখেন, তবে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে গত ২৬শে মার্চে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ঈদেরও শুভেচ্ছা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াবার তাগিদ তিনি দিয়েছেন। পাশাপাশি বলেছেন, বিগত সময়ে মার্কিন জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কে শীতলতা আসবে না, বরং উষ্ণতায় পৌঁছাবে। এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রগুলোকে যদি আমি সামনে রাখি, মুসলিম রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের বিষয়ে মার্কিন নীতির যদি পরিবর্তন না হয়, মার্কিন আ ডিপ স্টেট যদি একটা ভারসাম্যমূলক নীতি তৈরি করতে না পারে, তাহলে বরাবরই মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পিতা বা পৃষ্ঠপোষক হিসেবেই দেখবে। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের সামনে যে সারপ্রাইজ ঘোষণা করলেন ২ জন রাষ্ট্রদূতকে দিয়ে, এই সারপ্রাইজ আসলে কি ফাঁদ? আসলে কি প্রতারণা? না সত্যিকার অর্থেই একটা উপহার, প্রিয় দর্শক। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি যে, বাংলাদেশের ক্ষেত্রে একটা প্রাজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রশাসনের। কারণ অনেকভাবেই বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, সেই অপচেষ্টা চালানো হয়েছে। সর্বশেষ আপনারা জানেন যে বেশ কিছু রাষ্ট্রের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তান, রাশিয়াও রয়েছে। কিন্তু বাংলাদেশ নেই। এটা নিয়ে অনেকের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আমরা দক্ষিণ এশিয়ার একটা প্রান্তিক রাষ্ট্র হিসেবে সব রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই। এই সম্পর্কের মধ্যে যেন বাহুল্যতা না থাকে, এই সম্পর্কের মধ্যে যেন দাদাগিরি বা একতরফা বন্ধুত্ব না থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, সেটা আমাদেরকে যেমন নির্ধারণ করতে হবে, একইভাবে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, সেটা নির্ধারণ করতে হবে। আমরা মুসলিম দেশের নাগরিক হিসেবে প্রত্যেকেই ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের হৃদ্যতা, দরদ অনুভব করি। আমরা মুসলিম জনগোষ্ঠীর কথা যদি বাদও দেই, একটা নিপীড়িত জনপদ হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি বিশ্বের সব মানুষেরই দাঁড়ানো উচিত। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষেরই উচিত যে ফিলিস্তিনি জনগণের প্রতি দাঁড়ানো এবং পাশে থাকা। সেই কাজটি আমরা যখন করব, তখন অবশ্যই আমরা এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে দেখতে পাবো। কিন্তু সামগ্রিকভাবে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা চাইব যে একটা ন্যায্যতা এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেই সম্পর্ক রাখতে পারবেন কিনা আরো কিছুদূর এগুলে হয়তো সেটা ঠাহর করা যাবে, প্রিয় দর্শক। ইতোমধ্যে মোহাম্মদ ইউনূসের এই প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন সম্পর্ক রেখেছে, একইভাবে চীনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়িয়েছে। দুটো রাষ্ট্রের সঙ্গে একটা মোটামুটি ধরনের ভারসাম্য তৈরি করে রাখতে পেরেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বের প্রতি তাকে সমর্থন দেবার যে আহ্বান জানিয়েছেন,
সেই সমর্থন আমরা দিতে পারবো কিনা এখানে বড় ধরনের প্রশ্ন রয়েছে। কারণ সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্র নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি, বিশেষ করে ফিলিস্তিনের প্রতি। সুতরাং আমাদেরকে প্রথমত বিশ্বাসের ভিত্তিতে, দ্বিতীয়ত স্বদেশীয় কূটনৈতিক পন্থার পরিপ্রেক্ষিতে সম্পর্কের কথা ভাবতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেক্ষেত্রে অবশ্যই প্র্যাগম্যাটিজম বা কৌশল এবং দূরদর্শিতার একটা সমন্বয় অবশ্যই থাকতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন। সবার প্রতি শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।